আমাদের ভ্যাট ভ্যাট ম্যানেজমেন্ট কোর্সের আজকে অষ্টম ক্লাস। অষ্টম ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী সমন্বয় এই দুইটা জিনিস দেখব। তারপর হচ্ছে নিট কর কিভাবে নিরূপণ করতে হয়, নিট করটা দেখব। আর হচ্ছে অপরাধ, দণ্ড, জরিমানা এই বিষয়গুলো দেখব, যে কোন অপরাধের জন্য কি দণ্ড দেওয়া হয়, কি জরিমানা করা হয়। যেমন ধরেন, দাখিলপত্র জমা না দিলে জরিমানা কি হবে, বিন সনদপত্র যদি সহজে দেখা যায় এমন স্থানে ঝুলিয়ে না রাখে তাহলে জরিমানা কেমন হবে, এই বিষয়গুলো দেখব। আর হচ্ছে শাওন ভাই গত ক্লাসে বলেছিলেন যে কেউ যদি রেয়াত না নেয়, এত ঝামেলা না, তাহলে কি হবে। তো আজকের ক্লাসের মাধ্যমে আপনি ক্লিয়ার হবেন যে রেয়াত একটা প্রতিষ্ঠান কেন নেয়, কেন প্রতিষ্ঠানকে রেয়াত নিতে হয়, রেয়াত নিলে কি সুবিধা। জি ভাই। আচ্ছা, আহ, হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী সমন্বয়। হ্রাসকারী সমন্বয় হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারের কাছে টাকা পাবে। আর বৃদ্ধিকারী সমন্বয় হচ্ছে, বৃদ্ধিকারী সমন্বয় হচ্ছে আপনার সরকার ব্যক্তির কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে। এই হচ্ছে হ্রাসকারী সমন্বয়ের বৃদ্ধিকারী সমন্বয়। আচ্ছা, আচ্ছা, এই হ্রাসকারী সমন্বয় এবং বৃদ্ধিকারী সমন্বয় এই দুইটা কথা ধারা 48-এ বলা আছে। কি কি হলে বৃদ্ধিকারী সমন্বয় হবে, কোন কোন ঘটনাগুলো ঘটলে, কোন কোন ট্রানজাকশন গুলো হইলে হ্রাসকারী সমন্বয় হবে এবং বৃদ্ধিকারী সমন্বয় হবে। প্রথমে আমরা আইনে কি বলা আছে এগুলো দেখব, তারপরে আইনের সাথে প্রাসঙ্গিক কিছু এক্সাম্পল আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, বৃদ্ধিকারী সমন্বয়। বৃদ্ধিকারী সমন্বয় হচ্ছে প্রতিষ্ঠানের কাছে সরকার পাবে। আচ্ছা, কখন বৃদ্ধিকারী সমন্বয় হবে? উৎসে কর্তৃত করের বৃদ্ধিকারী সমন্বয়। কোনো প্রতিষ্ঠান যদি কোনো সরবরাহকারীর কাছ থেকে কোনো সরবরাহ গ্রহণ করে ভ্যাটটা কেটে রাখে, এটা হচ্ছে উৎসে কর্তন। এই উৎসে কর্তন দাখিলপত্রের বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাইতে হবে। বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়। এটা হচ্ছে ধরেন 1 বছর প্রতিষ্ঠান তার আহ, যাবতীয় ডকুমেন্ট গুলো ক্যালকুলেশন করে দেখলো যে সরকারকে সে কম ভ্যাট পরিশোধ করেছে। যদি 1 বছরে পুনরায় হিসেব করে এরকম হয় যে প্রতিষ্ঠান সরকারকে কম ভ্যাট পরিশোধ করেছে, তাহলে এই ভ্যাটটা সে বৃদ্ধিকারী সমন্বয়ে দেখিয়ে দিবে। ব্যাংকিং চ্যানেলে যদি অর্থ পরিশোধ না করে, তাইলে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। এটা গত ক্লাসে আমরা উদাহরণ দেখেছি। তারপর আমি একটু বলি, ধরেন 1 লক্ষ টাকার বেশি যদি কোনো পণ্য কিনে কোনো চালানের মাধ্যমে, অর্থাৎ কোনো চালানের কোনো 6.3 মোট মূল্য যদি 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে হবে। এখন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হয়, ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্রয় করা হয় কিন্তু মূল্যটা অনেক পরে পরিশোধ করা হয়। এমন হইতে পারে যে 6 মাস, 1 বছর পরে মূল্য পরিশোধ করা হয়। এখন রেয়াতের ক্ষেত্রে ক্রয় যেই মাসে করবে
সেই মাসেই সে রেয়াত নিয়ে নিবে। এখন যেই মাসে সে ক্রয় করেছে সেই মাসে রেয়াত নিয়ে নিল, কিন্তু 6 মাস পরে গিয়ে দেখা গেল চালানের ভ্যালু 1 লক্ষ টাকার বেশি, কিন্তু সে মূল্যটা নগদে পরিশোধ করেছে। তো যেহেতু আগে সে রেয়াত নিয়ে নিয়েছে, ব্যাংকিং চ্যানেলে অর্থটা পরিশোধ করে নাই, তাহলে যেই পরিমাণ ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করে নাই ওইটা সে বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাই দিবে। আচ্ছা, ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়। এখন একটা প্রতিষ্ঠান, তার নিজের প্রতিষ্ঠান, সে তার নিজের প্রয়োজনে তার প্রতিষ্ঠান থেকে পণ্য ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নাই। সে যে পণ্যটা ব্যবহার করেছে এটার উপর তাকে ভ্যাট দিতে হবে না। ব্যক্তিগত ব্যবহারের পণ্যের ক্ষেত্রে ভ্যাট দিতে হয় না। কিন্তু এই ব্যক্তিগত ব্যবহার যে করবে পণ্যটা, এই পণ্যটা বানানোর জন্য যেই উপকরণগুলো লেগেছে, এই উপকরণের বিপরীতে যেই ভ্যাট সে পরিশোধ করেছিল এবং রেয়াত নিয়ে নিয়েছে, ওই রেয়াতটা বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমাদের কিউরিয়াস ভ্যাট একাডেমি একটা টিভি টিভির কারখানা, হ্যাঁ, সে টিভিও তৈরি করে। এখন একটা টিভি এই একাডেমির মালিক তার বাসার জন্য নিল, তাকে ভ্যাট দিতে হবে না। কিন্তু এই টিভিটা বানানোর জন্য যে উপকরণগুলা সে কিনছে, কেনার সময় যে ভ্যাটটা সে পরিশোধ করেছে ওইটা সে রেয়াত নিয়েছে, ওই ভ্যাটটা বৃদ্ধিকারী সমন্বয় নিতে, মানে বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাইতে হবে। নিবন্ধিত হওয়ার পর বৃদ্ধিকারী সমন্বয়। ধরেন একজন ব্যবসায়ী অথবা একটা প্রতিষ্ঠান নতুন নিবন্ধন নিল। নিবন্ধন নেওয়ার পরে দেখা গেল যে নিবন্ধন নেওয়ার আগে তার কিছু ভ্যাট বকেয়া ছিল, ওই ভ্যাটটা সে বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাবে। নিবন্ধন বাতিলের ফলে বৃদ্ধিকারী সমন্বয়। কোন সিচুয়েশনে নিবন্ধন বাতিলের ফলে বৃদ্ধিকারী সমন্বয় হয়? যেমন ধরুন, নিবন্ধন নেওয়া হলো, নিবন্ধন নেওয়ার পরে বিদেশ থেকে উপকরণ আমদানি করা হয়েছে। এখন ওই উপকরণ যখন আমদানি করা হয়েছে, ওই উপকরণের উপর পরিশোধিত ভ্যাট সে রেয়াত নিয়ে নিয়েছে। এখন সে ভ্যাট রেয়াত নিয়ে নিয়েছে, কিন্তু ওই পণ্যগুলা ওই পণ্যগুলো দিয়ে সে পণ্য তৈরি করার আগেই তার প্রতিষ্ঠান বন্ধ করে দিল। অর্থাৎ আমদানিকৃত উপকরণগুলো তার গোডাউনেই রয়ে গেল, কিন্তু সে রেয়াত নিয়ে নিয়েছে। ওই রেয়াতটা প্রতিষ্ঠান যদি সে বন্ধ করে দেয়, তাহলে চূড়ান্ত দাখিলপত্র যখন দিবে তখন সে বৃদ্ধিকারী সমন্বয় গ্রহণ করবে। মূসক হার পরিবর্তিত হওয়ার কারণে বৃদ্ধিকারী সমন্বয়। ধরেন মূসকের হার 10% ছিল, এটা বাড়িয়ে 15% করা হয়েছে। এখন প্রতিষ্ঠান এটা জানতে পারে নাই যে মূসকের হার 15% করা হয়েছে। না জানার কারণে সে মূসক পরিশোধ করে নাই। এখন সে 2 মাস পরে গিয়ে জানতে পারলো সে যে পণ্যটা বিক্রি করে ওটার উপর ভ্যাট বেড়েছে, কিন্তু সে আসলে আগের রেটই বিক্রি করেছে। তখন সে ওই বাড়তি ভ্যাটটা বৃদ্ধিকারী সমন্বয়ে প্রদর্শন করবে। এটা এটা বিধি 36-এ বলা আছে। সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি, এগুলা বৃদ্ধিকারী সমন্বয়। এগুলো এক ধরনের বৃদ্ধিকারী সমন্বয়। আচ্ছা, নির্ধারিত অন্য কোনো বৃদ্ধিকারী সমন্বয়, এগুলা হচ্ছে বৃদ্ধিকারী সমন্বয়ের এক্সাম্পল। এখন এই এই বৃদ্ধিকারী সমন্বয় নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, বৃদ্ধিকারী সমন্বয় বলতে স্যার আমার রেয়াতটা কি বাতিল হয়ে যাচ্ছে? হ্যাঁ, রেয়াত হ্যাঁ, রেয়াত বাতিল বলতে আপনি রেয়াত নিয়ে নিয়েছেন, কিন্তু জি। আপনি আসলে রেয়াতটা পাবেন না।
ওইটা বৃদ্ধিকারী সমন্বয় দেখায় সমন্বয় করতে হবে। অর্থাৎ আমি আগে মানে আগে আমি নিয়ে ফেলেছি, এখন আমাকে ওইটা বাদ হবে, আমার এখন এটা আবার সরকার আমার কাছ থেকে পাবে, বিষয়টা এমন। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা এমন। যেমন ধরেন, আমি যদি একটা উদাহরণ দেই, আপনি ধরেন পণ্য বিক্রি করলেন। হ্যাঁ, আপনি ধরেন 10টা টিভি বিক্রি করলেন। 10টা টিভি বাবদ ভ্যাট হচ্ছে, ধরেন প্রতিটা টিভিতে ভ্যাট 10,000 করে, 40,000 টাকা। জি হ্যাঁ, 10টা টিভিতে ভ্যাট 40,000 টাকা। আচ্ছা, আপনি ভ্যাট সরকারকে পরিশোধ করে ফেলেছেন। তো আরেকজন টিভিটা কিনলো আপনার কাছ থেকে। তো ওই ওই টিভি গুলো সে কিনেছে। হ্যাঁ, কেনার পরে ধরেন ওইটাও একটা প্রতিষ্ঠানই, সেই টিভি গুলো কিনেছে। কেনার পরে দেখলো যে 2টা টিভি নষ্ট। সে টিভি 2টা ফেরত দিল। ঠিক আছে? তো জি এখন যে কিনেছে সে কিন্তু ওই ভ্যাটটা রেয়াত নিয়ে নিয়েছে, কারণ এটা তার ক্রয়। রেয়াত নেওয়ার পরে সে ফেরত দিয়ে দিল। মানে কি, তাহলে ওই রেয়াতটা বাদ যাবে। জি অবশ্যই। ওইটা সে বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাবে। আর যার কাছে ফেরত গেল, এখন সে তো বিক্রি করেছিল, বিক্রি বাবদ ভ্যাটটা তো সে সরকারকে পরিশোধ করে দিয়েছে, তাই না? তো এখন সে হ্রাসকারী সমন্বয় দেখাবে, যেহেতু পণ্যটা ফেরত আসছে। হ্রাসকারী সমন্বয়ের মাধ্যমে সে সরকার থেকে টাকাটা নিয়ে নিবে। আর যে ফেরত দিয়েছে সে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে সরকারকে আবার দিয়ে দিবে। স্যার এই যে ফেরত দেওয়া নেওয়ার বিষয়ে তো আবার 6.7 6.8 চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট হচ্ছে বৃদ্ধিকারী সমন্বয়, ক্রেডিট নোট হচ্ছে হ্রাসকারী সমন্বয়। জি 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 স্যার, এ- ঠিক আছে হ্যাঁ, স্যার। আর আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। এখন মনে করেন ছোটখাটো যেগুলো প্রতিষ্ঠান আছে, সাপোজ এরা তো হ্যাঁ, রেয়ার নেয়, সাপোজ একটা প্রতিষ্ঠান রেয়ার নেয় না, সে হ্যাঁ, দেখা যাচ্ছে 6 মাসে সে 6 লক্ষ টাকা সেল দিছে, প্রত্যেক মাসে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা সেল দিছে। সে 1 লক্ষ হুম, টাকা অনুযায়ী সে 9.1 দেখাইছে। হুম, পরবর্তী 6 মাস পরে যে তার মনে হলো যে আমার সেলসটা 6 লক্ষ টাকা না, 6,50,000 টাকা হবে। এই যে 50,000 হুম। টাকা তার বেশি সেল হয়েছে, সেক্ষেত্রে সে কিভাবে দেখাবে? সেই ক্ষেত্রে সে ওই যে বৃদ্ধিকারী সমন্বয় দেখাই দিবে। ফিজিক্যাল সমানই দেখে দিন। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি তার ব্যালেন্সে যদি টাকা না থাকে, এই জন্য কি ট্রেজারি করা লাগবে? হ্যাঁ, ট্রেজারি তো অবশ্যই করা লাগবে ব্যালেন্সে টাকা না থাকলে। আচ্ছা ঠিক আছে। আপনি মানে যদি নেগেটিভ থাকে তাহলে তো দাখিলপত্রই দাখিল করা যাবে না অনলাইনে এখন। নেগেটিভের ক্ষেত্রে দাখিলপত্র দাখিল করা যায় না। সেক্ষেত্রে কি কোনো জরিমানা হবে? জরিমানার কথা বলা নাই। আর প্রতিষ্ঠান নেগেটিভের যদি নিজে দাখিলপত্র থেকেই দাখিল বুঝতে করা যাবে পারে। না মানে নাই স্যার। হ্যাঁ, নেগেটিভের ক্ষেত্রে দাখিলপত্র মানে ঋণাত্মক ব্যালেন্স দাখিলপত্র দাখিল করা যাবে না, তাই তো? সবসময় পজিটিভ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সরকার যদি আপনার কাছে পাওনা থাকে, আপনি ট্রেজারি করার আগ পর্যন্ত ওই দাখিলপত্র দাখিল করতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, সেটা তো স্যার দাখিলপত্র ট্রেজারি না করলে তো দাখিলপত্র দাখিল করা যাবে না, এটা তো স্বাভাবিক, কারণ ওখানে হিসাবপত্র দিয়ে তারপরে ট্রেজারির ইয়াটা দিতে হবে, তাই না? হ্যাঁ, 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 ট্রেজারিতে সংখ্যা বসিয়ে হ্যাঁ, তারপরেই দাখিলপত্রটা দাখিল করতে হবে। হ্যাঁ। আর নেগেটিভ হলে তো যেহেতু আমি কিছুই দিব না, তখন তাহলে ট্রেজারির সংখ্যা পাবো না, নাম্বারটা পাবো না, তাই যার কারণে দাখিলপত্র দাখিল করা যাবে না, এই তো কারণ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার এবার আমরা দেখব হচ্ছে হ্রাসকারী সমন্বয়। হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী সমন্বয় একটা আরেকটার বিপরীত, মানে মিল আছে, মানে বিপরীত মিল আছে। আচ্ছা, হ্রাসকারী সমন্বয় কি কি? আগাম কর হিসেবে পরিশোধিত করের হ্রাসকারী সমন্বয়। আগাম কর হচ্ছে ইম্পোর্ট স্টেজে অ্যাডভান্স ট্যাক্স নামে একটা ট্যাক্স কেটে রাখা হয়। এটা হচ্ছে উৎপাদনকারীর ক্ষেত্রে 2%,
আর হচ্ছে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে 7.5%। এই টাকাটা দাখিল পত্রের হ্রাসকারী সমন্বয়ের মাধ্যমে সমন্বয় করা হয়। আচ্ছা, সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উৎসে কর্তৃত করের বৃদ্ধিকারী সমন্বয়। একজন সরবরাহকারী, সে সরবরাহ করেছে 6.3 মাধ্যমে। এখন যার কাছে সরবরাহ করেছে সে উৎসে ভ্যাটটা কেটে রেখেছে এবং 6.6 উৎসে মূসক কর্তন সনদপত্র দিয়েছে। এই ক্ষেত্রে সে ওই ভ্যাটটা হ্রাসকারী সমন্বয়ে দেখাইতে পারবে। উৎসে কর্তনটা এটা হ্রাসকারী সমন্বয়ে দেখানো যাবে। বাৎসরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বা নিরীক্ষার ফলে হ্রাসকারী সমন্বয়, ওই যে একটু আগে যেটা বললাম, 1 বছর পর হিসাব করে অথবা নিরীক্ষা করে দেখা গেল প্রতিষ্ঠান সরকারের কাছে টাকা পাবে, তখন সে ওইটা হ্রাসকারী সমন্বয়ে দেখিয়ে দিবে। ক্রেডিট নোট ইস্যুর ফলে হ্রাসকারী সমন্বয়, ক্রেডিট নোট ইস্যু করলে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে হবে। মূসক হার হ্রাস পাবার ফলে হ্রাসকারী সমন্বয়, ভ্যাটের হার আগে 15% ছিল, এখন 10% করা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান জানতে পারে নাই যে আসলে 10% হয়েছে। সে 2 মাস ধরে 15% হারেই ভ্যাট দিয়ে গেছে। যখন সে জানতে পারলো তখন সে ওইটা হিসেব করে হ্রাসকারী সমন্বয় নিয়ে নিবে। পূর্ববর্তী করমেয়াদ হতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়। আচ্ছা, এটা হচ্ছে পূর্ববর্তী করমেয়াদ হতে নেতিবাচক অর্থের পরিমাণ জের টানার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়। আচ্ছা, এটা হচ্ছে আগের করমেয়াদে যদি তার সে সরকারের কাছে পাওনা থাকে, ওইটা সমন্বয় করে, মানে ওইটা তো সে সরকারের কাছে পাবে। ধরেন আমি একটা সরকার আমার কাছে 1 লক্ষ টাকা পায়, আমি 1.5 লক্ষ টাকা ট্রেজারি করলাম, তাইলে এই 50,000 টাকা আমি সরকারের কাছে পাবো। তো ওইটা পরের মাসে গিয়ে হ্রাসকারী সমন্বয় নিয়ে নেওয়া যাবে, মানে সমন্বয় করা যাবে। পূর্ববর্তী করমেয়াদে অতিরিক্ত পরিশোধিত মূসক হ্রাসকারী সমন্বয়। আচ্ছা, এই দুইটা একই, আমি বেশি পরিশোধ করে ফেললাম আর নেতিবাচক অর্থের আমি জের টেনে হ্রাসকারী সমন্বয় করলাম। নির্ধারিত অন্য কোনো হ্রাসকারী সমন্বয়, যদি অন্য কোনো হ্রাসকারী সমন্বয় থাকে সেগুলো। আচ্ছা, এবার এটা এখন হচ্ছে আপনাদের টার্ন। আমি এখানে কতগুলো উদাহরণ লিখে রেখেছি, এখন আপনারা বলবেন এটা কি হ্রাসকারী সমন্বয় হবে না বৃদ্ধিকারী সমন্বয় হবে। আচ্ছা, প্রথমটা ক নাম্বার, কিউরিয়াস ভেট একাডেমিকে নিবারণী কার্যক্রমের মাধ্যমে মূসক বাবদ 16 লক্ষ টাকা ফাঁকি উদ্ভব হয়, তিনি জানুয়ারি 2026 করমেয়াদে পরিশোধ করেন। এটা কি হবে? মূসক ফাঁকি 16 লক্ষ টাকা। বৃদ্ধিকারী সমন্বয় হবে। হ্যাঁ, যেহেতু সরকার প্রতিষ্ঠানের কাছে পাবে, এটা বৃদ্ধিকারী সমন্বয় হবে। আচ্ছা, উক্ত করমেয়াদে 1,50,00,000 টাকার কাঁচামাল আমদানি করেন, আমদানিকালে মূসক বাবদ 22,50,000 টাকা, আগাম কর বাবদ 7,50,000 টাকা পরিশোধ করেন। এইটা কি হবে? আর এটা বৃদ্ধিকারী এত টাকা কাঁচামাল আমদানি করেন, আমদানি করে মূসক বাবদ এত টাকা, এটা স্যার কোনো কিছুই হবে না, হ্রাসকারী সমন্বয় হবে না, বৃদ্ধিকারী সমন্বয় হবে না। তবে আগাম করের ওটা হচ্ছে হ্রাসকারী সমন্বয় হবে, যেটা ওই 7.5 লাখ টাকা দিচ্ছে পরিশোধ করতেছে। হ্যাঁ, মূসকটা কিছুই হবে না, হ্যাঁ, মূসকটা হচ্ছে ক্রয়ের উপর হিসেবে আসবে। আর আগাম কর হিসেবে যে 7.5 লাখ টাকা পরিশোধ করতেছে সে এটা হ্যাঁ। নোট 29 সম্ভবত হ্রাসকারী সমন্বয় হবে।
আচ্ছা, সবাই কি না, sorry, ক্লিয়ার? আগাম কর কি হবে? করতে রাষ্ট্রের সমন্বয়। ডিক্রিজিং হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, শাওন ভাই ক্লিয়ার? আচ্ছা, গ নাম্বার, শোরুম ভাড়া বাবদ 60,000 টাকা মালিককে পরিশোধ করেন। স্যার এটা বৃদ্ধিকারী সমন্বয় হবে। হ্যাঁ, এটা বৃদ্ধিকারী সমন্বয়। আচ্ছা, বিভিন্ন ধরনের ক্রয় হতে 3,20,000 টাকা উৎসে কর্তন করেন। এটাও বৃদ্ধিকারী সমন্বয় স্যার। আচ্ছা, এবার আরিফ ভাই বললেন না, অন্যরা বলুক, আমি দেখি। অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে 1,00,000 টাকার উপকরণ ক্রয় করেন। এটা কি হ্রাসকারী সমন্বয় হবে না বৃদ্ধিকারী সমন্বয় হবে? অনিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে যদি ক্রয় করে সেক্ষেত্রে তো হ্রাসকারী বৃদ্ধিকারী কোনোটাই তো হওয়ার কথা না। অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে সে যদি ক্রয় করে, হ্যাঁ, এখন ধরেন অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে যেটা সে ক্রয় করেছে এটা সে রেয়াত নিতে পারবে না। আর অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে উৎসে সে কর্তন যেহেতু দিতে হবে। উৎসে মূসক কর্তনকারী প্রতিষ্ঠান, সে ওই ভ্যাটটা সে কেটে রেখে দিবে। যদি উৎসে কর্তনকারী হয়, অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে যে পণ্যগুলা ক্রয় করেছে এগুলোর বিপরীতে সে উৎসে মূসক কেটে রেখে দিবে। আচ্ছা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে 10.5 লক্ষ টাকার পণ বিশিষ্ট পণ্য ক্রয় করে, যার বিপরীতে 5% হারে মূসক কেটে রেখে 6.6 ইস্যু করে। এটা কি হবে? এটা স্যার বৃদ্ধিকারী সমন্বয় হবে। স্যার আমি কি বলতে পারবো? না, স্যার আমি কি বলতে আরে ভাই পারবো? আপনি তো পারবেন, আমি তো জানি। এটা তো বৃদ্ধিকারও হবে না, হ্রাসকারও তো হওয়ার কথা না, কারণ 6.6 আচ্ছা, দিয়ে আবার যদি আবার নেয়। আবার পড়ি আমরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে 10.5 লক্ষ টাকার পণ বিশিষ্ট পণ্য ক্রয় করে, মানে প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের কাছে পণ্য সাপ্লাই দিয়েছে। তো সিটি কর্পোরেশন যেহেতু সরকারি সত্তা, সে মূসক কেটে রেখেছে, কেটে রেখে মূসক 6.6 ইস্যু করেছে। কি হবে এটা? আচ্ছা, এবার আরিফ ভাই বলেন। আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ, এটা কি হবে? স্যার এটা হ্রাসকারী সমন্বয় হবে। 6.6 ওরা আমরা হ্রাসকারী সমন্বয় নিতে হবে। হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যেই বলি। উৎসে মূসক, যে উৎসে মূসক কেটে রাখবে সে করবে বৃদ্ধিকারী সমন্বয়, সে বৃদ্ধিকারী সমন্বয় করে 6.6 ইস্যু করবে। তো যে সরবরাহ করবে সে 6.6 পাওয়ার পর ওই 6.6 এর যেই পরিমাণ মূসক উল্লেখ আছে ওই মূসকটা সে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করবে। তো যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্যাট কেটে রেখে তাকে 6.6 ইস্যু করেছে, সুতরাং এটা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখানে একটা কনফিউজিং বিষয় হচ্ছে অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে 10 লক্ষ টাকার উপকরণ ক্রয় করেছে। এখন
অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে যদি ক্রয় করা হয় তাহলে তার যে ভ্যাট আসবে ওই ভ্যাটটা তার কাছ থেকে কেটে রাখতে হবে, কেটে রেখে এটা বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাইতে হবে। অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে উপকরণ ক্রয় বাবদ বৃদ্ধিকারী সমন্বয়। স্যার আমি যখন এটা কেটে রাখবো তখন তো আমার তাকে 6.6 ইস্যু করা লাগবে। না, আপনি যখন 6.3 ছাড়া কোনো পণ্য গ্রহণ করবেন জি, তখন 6.6 ইস্যু করবেন না। 6.6 তখনই ইস্যু করবেন যখন আপনি 6.3 দিয়ে পণ্য রিসিভ করবেন। অর্থাৎ আমি পণ্য রিসিভ করেছি, তিনি আমাকে শুধু বিল ধরিয়ে দিয়েছে, হ্যাঁ 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 তখন আমি আমার জায়গা থেকে আমি এটা কেটে রাখবো। হ্যাঁ কিন্তু আমার এখানে হচ্ছে 6.6 দেওয়া লাগবে না, কারণ সে আমাকে 6.3 দেয় নাই। হ্যাঁ হ্যাঁ এটাই নিয়ম। ঠিক আছে। ওই যে আপনারা যদি আমার গত ক্লাসের শীটটা পড়েন ওখানে লেখা আছে যে 6.3 না দিলে 6.6 দিতে হবে না। জি আচ্ছা, এবার এই যে আমরা এই বৃদ্ধিকারী সমন্বয় এবং হ্রাসকারী সমন্বয় পড়লাম, দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়ের 4টা অপশন আছে, হ্রাসকারী সমন্বয়েরও এরকম 4টা অপশন আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে বৃদ্ধিকারী সমন্বয়ের অপশনগুলো দেখি। ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স বাই দ্য সাপ্লাই রিসিভার। আচ্ছা, যে সরবরাহ গ্রহণ করে সে উৎসে মূসক কেটে রাখবে। সরবরাহ গ্রহণকারী উৎসে মূসক কেটে এই 24-এ এন্ট্রি দিবে, দাখিলপত্রের নোট 24-এ এন্ট্রি দিবে। পেমেন্ট নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল। ওই যে আমি বলেছিলাম যে ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করলে বৃদ্ধিকারী সমন্বয়, যতটুকু ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করে নাই এতটুকু 25-এ এন্ট্রি দিবে বৃদ্ধিকারী সমন্বয় হিসেবে। ইস্যুয়েন্স অফ ডেবিট নোট। ডেবিট নোট ইস্যু করার কারণে যে বৃদ্ধিকারী সমন্বয়গুলো হবে এটা 26-এ দিবে। এনি আদার অ্যাডজাস্টমেন্ট 27-এ দিবে। এবার এই মঞ্জু বলেন, এনি আদার অ্যাডজাস্টমেন্টের মধ্যে কি হইতে পারে? মঞ্জু কি শুনতে পাচ্ছেন? স্যার ভাড়ার উপর ব্যাট স্যার এনি আদার অ্যাডজাস্টমেন্ট, ভাড়ার উপর যে ব্যাটটা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। 27-এ বসবে হচ্ছে কেউ যদি শোরুম ভাড়া নিয়ে বিজনেস করে ওই ভাড়াটা বসবে 27-এ। এই 4টা তো ক্লিয়ার সবাই, না? আচ্ছা, এবার আপনারা এই যে দেখেন গ নাম্বারে শোরুম ভাড়া বাবদ 60,000 টাকা মালিককে পরিশোধ করেন, তাইলে এটা কততে বসবে? এটা বসবে 27-এ। তারপরে আরেকটাতে যাই, আমদানিকালে মূসক বাবদ এত আগাম কর। আচ্ছা, আগাম কর তো এটা হ্রাসকারী সমন্বয়। আচ্ছা, নিবারণী কার্যক্রমের মাধ্যমে মূসক ফাঁকি বাবদ 16 লক্ষ টাকা 16 লক্ষ টাকার উদ্ভব হয়। আচ্ছা, এইটা বৃদ্ধিকারী সমন্বয়ের 27-এ দেখাইতে হবে নিবারণী কার্যক্রম। আচ্ছা, এবার আমরা হ্রাসকারীতে যাই। ডিউ টু ভ্যাট ডিডাক্টেড এট সোর্স ফ্রম দ্য সাপ্লাই ডেলিভার্ড। এখন আমি সাপ্লাই দিলাম, আমার কাছ থেকে মূসক কেটে রাখলো, 6.6 পাওয়ার পরে আমি 29-এ এন্ট্রি দিব। তাহলে 29-এ এন্ট্রি দিতে হবে 6.6 পাওয়ার পরে। 6.6 যদি কেউ না পায় তাইলে এই 29-এ এন্ট্রি দিতে পারবে না, 6.6 অবশ্যই লাগবে। এখন ধরেন এই যে সরকারি অফিসগুলোর ক্ষেত্রে বুক ট্রান্সফার করে,
এজি অফিস বুক ট্রান্সফার করে ইয়ে করে। এই ক্ষেত্রেও এজি অফিস থেকে একটা ডকুমেন্ট আনতে হবে 6.6, তখন এটা এন্ট্রি দেওয়া যাবে। অ্যাডভান্স ট্যাক্স পেইড এট ইম্পোর্ট স্টেজ, এটা 30-তে বসবে। অ্যাডভান্স ট্যাক্স এটি যেটা এখানে ভুল হয়েছে, ইস্যুয়েন্স অফ ক্রেডিট নোট হবে, এখানে ডেবিট লেখা হয়েছে। তো ক্রেডিট নোট যদি ইস্যু করা হয় এটা 31-এ বসবে। আর এনি আদার অ্যাডজাস্টমেন্ট, অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট যদি থাকে হ্রাসকারী সমন্বয়, এটা 32-তে বসবে। আচ্ছা, এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে এত টাকার বিশিষ্ট পণ্য ক্রয় করে, যার বিপরীতে 5% হারে মূসক কেটে রেখেছে, এইটা কোথায় বসবে? নাম্বার এই হ্রাসকারী সমন্বয়ের কোথায় বসবে? এটা স্যার 31-এ বসবে না? না, 32-এ বসবে। আচ্ছা আমি আবার একটু এক্সপ্লেন করি। ডিউ টু ভ্যাট ডিডাক্টেড as at source from the supplies delivered, আপনি পণ্য সরবরাহ করেছেন, আপনার কাছ থেকে ভ্যাট কেটে রেখে 6.6 ইস্যু করেছে। ভ্যাট ডিডাক্টেড এট সোর্স মানে ভিডিএস আপনার কাছ থেকে কেটে রেখেছে। তাইলে এই অপশনটা দেখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে মূসক 6.6 ইস্যু করে, তাহলে কোনটায় বসবে? তাহলে স্যার 29-এ। 29-এ। আচ্ছা, পণ্য ফেরত আসলো, এটা কোথায় বসবে? 31-এ। এটা 31। হ্যাঁ, পণ্য ফেরত আসলে 31-এ। Credit আমদানি note। পর্যায়ে এটি পরিশোধ করে আসছেন, অ্যাডভান্স ট্যাক্স পরিশোধ করে আসছেন, এটা স্যার এটা 30। কোথায় বসবে? এটা 30-এ। 30। আর এনি আদার অ্যাডজাস্টমেন্ট, ধরেন 32। ভ্যাটের হার বেশি ছিল, আপনি কম কম করে, সরি, হ্যাঁ এটা হবে ভ্যাটের হার বেশি ছিল, এটা কমাইছে, কিন্তু আপনি বেশি হারেই ভ্যাট দিয়ে যাচ্ছেন, যখন আপনার কাছে ধরা পড়লো তখন আপনি এটা 32-এ এন্ট্রি দিবেন, মানে এনি আদার অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এই গেল ইনক্রিজিং আর ডিক্রিজিং। আচ্ছা, তাইলে আপনাদেরকে 4টা জিনিস ইংলিশে জানতে হবে। কি কি? রেয়াত, কিসের বিপরীতে রেয়াত নেওয়া হয়? ক্রয়ের বিপরীতে। এই ক্রয়টাকে দাখিলপত্রের ভাষায় ইংলিশে কি বলে, কে বলতে পারবেন? পার্সেস। না, স্যার ক্রয়ের পারচেস বিপরীতে, না স্যার? হ্যাঁ পারচেস। পারচেজ বলতে আমি পারচেজ জানতে চাচ্ছি না, ইনপুট দাখিলপত্রের ট্যাক্স। ভাষায় ইনপুট ট্যাক্স। ক্রয়টাকে, হ্যাঁ, ইনপুট ট্যাক্স। পারচেজ তো অনুবাদ হিসেবে ক্রয়, ঠিক আছে, কিন্তু দাখিলপত্রে ক্রয়ের তথ্যগুলো এন্ট্রি দিতে হয় ইনপুট ট্যাক্সে। আর হচ্ছে বিক্রয়ের তথ্য ইনপুট দিতে হয় কোথায়? এটা হচ্ছে আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স। এটা হচ্ছে পার্ট আউটপুট, 3। হ্যাঁ, তাইলে 1 নম্বরে যেটা, সেটা আপনাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স মানে হচ্ছে আপনি পণ্য বিক্রি করেছেন, বিক্রয় বাবদ আপনি ভ্যাট পরিশোধ করবেন, ওইটা হচ্ছে আউটপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স হচ্ছে আপনি পণ্য তৈরি করার জন্য কিছু উপকরণ কিনেছেন, উপকরণ কেনার সময় ভ্যাট দিয়েছেন অথবা দেন নাই,
উপকরণ, যত উপকরণ কিনেছেন এটা আপনার বসবে ইনপুট ট্যাক্সের এখানে। আচ্ছা, বৃদ্ধিকারী সমন্বয়। বৃদ্ধিকারী সমন্বয় কি? সরকার আপনার কাছে পায়। আর হ্রাসকারী সমন্বয় আপনি সরকারের কাছে পান। এই চারটা জিনিস আপনাদের ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এবার এই চারটা জিনিস দিয়েই আমরা নিজ কর ক্যালকুলেশন করব। নিজ কর কিভাবে নিরূপণ করতে হয়? নিজ কর মানে প্লাস মাইনাস করে সরকার আপনার কাছে কত টাকা পাবে, অথবা আপনি একটা প্রতিষ্ঠান সরকারের কাছে কত টাকা পাবে। তাইলে নিজ করের এটা হচ্ছে সূত্র, ধারা 45-এ এই নিজ করের সূত্র দেওয়া হয়েছে। নিজ কর ইকুয়াল উৎপাদ কর বিয়োগ রেয়াত যোগ বৃদ্ধিকারী সমন্বয় বিয়োগ হ্রাসকারী সমন্বয়। নেট ভ্যাট আউটপুট ট্যাক্স বিয়োগ ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা আপনারা ক্লিয়ার কিনা সবাই? এই সূত্রটা কেন মাইনাস হলো, কেন প্লাস হলো, এই বিষয়গুলো আরেকবার বলুন ভাই। আচ্ছা, যেটা আপনি বিক্রি করেছেন, বিক্রিটা হচ্ছে উৎপাদ কর, ক্লিয়ার, আউটপুট ট্যাক্স। এখন ধরেন আপনি ফ্যান তৈরি, আচ্ছা টিভি দিয়েই বলি, আপনি টিভি তৈরি করেন, টিভিটা আপনি বিক্রি করেছেন, এই বিক্রি বাবদ সরকারকে ভ্যাট দিতে হবে, তাই না? এই ভ্যাটটা হচ্ছে আউটপুট ট্যাক্স, ক্লিয়ার? জি। আচ্ছা, রেয়াত, এই টিভিটা তৈরি করার জন্য আপনি কিছু উপকরণ বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছেন। তো এই উপকরণ বিদেশ থেকে যখন আমদানি করে নিয়ে আসছেন, তখন সরকারকে ভ্যাট পরিশোধ করেছেন, অ্যাটি পরিশোধ করেছেন। তাইলে এই যে ভ্যাটটা আপনি পরিশোধ করলেন, এটা আপনি রেয়াত নিবেন, এটা হচ্ছে ইনপুট ট্যাক্স, এটা ইনপুট ট্যাক্সের ঘরে বসাবেন। তাইলে আপনি সরকারকে যেই ভ্যাটটা দিবেন, ওই ভ্যাটটা থেকে উপকরণ ক্রয় বাবদ পরিশোধিত ভ্যাট রেয়াত নিবেন। এই জন্য এটা মাইনাস হয়েছে। এই যে দেখেন, আউটপুট ট্যাক্স বিয়োগ ইনপুট ট্যাক্স। আচ্ছা, তারপরে হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং মানে সরকার প্রতিষ্ঠানের কাছে পাবে, এই জন্য এটা প্লাস হয়েছে। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে প্রতিষ্ঠান সরকারের কাছে পাবে, এইটা এই যে আউটপুট ট্যাক্স থেকে মাইনাস হবে। এই সূত্রটা বোঝা আপনাদের জন্য জরুরি, কেন প্লাস কেন মাইনাস। ক্লিয়ার শাওন ভাই? ভাই এখন যদি আমি রেয়াদি প্রতিষ্ঠান যদি রেয়াদ না নেয়, তাহলে তো এখানে ইনপুট ট্যাক্স আসবে না, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ডিক্রিজিং কিছুই অ্যাডজাস্টমেন্ট আসবে। আসবে না। আপনি রেয়াত নেন না, কিছুই আসবে না। আপনি বিক্রি করেন, আপনি যে দেখাবেন যে আমি এত টাকা বিক্রি করেছি, বিক্রি বাবদ এত টাকা ভ্যাট, শেষ। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা স্ট্যান্ডার্ড ভ্যাট কিভাবে কাজ করে, ভ্যাট সিস্টেম কিভাবে কাজ করে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান কিভাবে ভ্যাটের কাজ করে, হ্যাঁ, কিভাবে ভ্যাটটা মেনটেন করে, আমি মূলত এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এখন আপনি যদি রেয়াতে না যান, ঝামেলায় না যান, তাইলে যেটা বিক্রি সেটা বাবদ ভ্যাট দিয়ে দিবেন, শেষ। হ্যাঁ, এবার আমরা একটা অঙ্ক করব। এই যে চারটা সূত্র আমি আপনাদেরকে বললাম, এই চারটা সূত্র দিয়ে, এই চারটা পয়েন্ট দিয়ে আমরা এখন একটা অঙ্ক করব। তাইলে আমরা নিজ কর হিসাবটা আমরা ক্লিয়ার হব, আর শাওন ভাইও ক্লিয়ার হবেন রেয়াত নিলে কি সুবিধা। এই যে দেখেন, ক নাম্বার, 4 কোটি টাকা মূল্যের আদর্শ হারের করযোগ্য পণ্য সরবরাহ করে, যার মধ্যে 10 লাখ টাকা মূল্যের করযোগ্য পণ্য ফেরত আসে। আচ্ছা, 4 কোটি টাকা মূল্যের আদর্শ হারের করযোগ্য পণ্য সরবরাহ করে মানে কি? সে বিক্রি করে। তাইলে কি হবে? এই বিক্রি বাবদ ভ্যাটটা
সরকারকে দিতে হবে। শাওন ভাই, তাইলে আদর্শ হারে সরবরাহ করে, তাহলে ভ্যাটের হার কত? 15%। হ্যাঁ, তাহলে 4 কোটি গুণ 15%, ক্যালকুলেশন করেন কত হয়। 4 কোটি 60 লক্ষ টাকা। হ্যাঁ, আপনি যদি রেয়াত না নেন, হ্রাসকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় না নেন, তাইলে এই 60 লক্ষ টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আর আজকে আমরা দেখব আপনি রেয়াত নিবেন, হ্রাসকারী সমন্বয় বৃদ্ধিকারী সমন্বয় সবকিছু করলে আপনাকে কত পরিশোধ করতে হবে। তাইলে আমাদের আউটপুট ট্যাক্স কত? 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। ক্লিয়ার? জি। এবার 10 লাখ টাকা মূল্যের পণ্য ফেরত আসে, ফেরত আসলে কি হবে? হ্রাসকারী সমন্বয় হবে না বৃদ্ধিকারী সমন্বয় হবে? হ্রাসকারী সমন্বয় হবে। হ্যাঁ, হ্রাসকারী সমন্বয় হবে। তাইলে আমরা হ্রাসকারী সমন্বয়ে যাব। তাইলে 10 লাখ গুণ 15%, লিখেন। কত হয়? 1,50,000 টাকা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে ক নাম্বারে 10 লাখ গুণ 15% 1,50,000 টাকা। ক্লিয়ার? তাইলে আমরা ক নাম্বার গেল। উপকরণ আমদানি করে 30 লক্ষ টাকা মূসক, 10 লক্ষ টাকা এটি মানে আগাম কর পরিশোধ করে। তাইলে এটা কি করেছে? সে উপকরণটা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছে। এটা কি হবে? আউটপুট ট্যাক্স হবে না ইনপুট ট্যাক্স হবে? ইনপুট ট্যাক্স। হ্যাঁ, ইনপুট ট্যাক্স। তাইলে আমরা ইনপুট ট্যাক্সে কি লিখবো? 30 লক্ষ টাকা। ঠিক আছে? আর 10 লক্ষ টাকা আগাম কর পরিশোধ করে। আগাম কর কোনটায় যাবে? এটি। হ্যাঁ, এটি হ্রাসকারী সমন্বয়ে যাবে। হ্রাসকারী সমন্বয়। এই যে দেখেন হ্রাসকারী সমন্বয়ে 10 লক্ষ টাকা লিখলাম। আমাদের খ গেল, ক আর খ। স্থানীয় বাজার থেকে 92 লক্ষ টাকা পণ বিশিষ্ট আদর্শ হারে এত লক্ষ টাকা পণ বিশিষ্ট এত হারে করযোগ্য উপকরণ ক্রয় করে। গুণগত মান খারাপ হওয়ায় আদর্শ হারে ক্রয়কৃত এত লক্ষ টাকা পণ বিশিষ্ট উপকরণ ফেরত দেয়। আচ্ছা, তাইলে সে উপকরণ ক্রয় করেছে স্থানীয় বাজার থেকে, একটা 15%, একটা 7.5% হারে। তাইলে এই দুইটা কোথায় যাবে? ইনপুট ট্যাক্স না আউটপুট ট্যাক্স? আউটপুট ট্যাক্স। না, এটা সে তো হচ্ছে ক্রয় যেহেতু করেছে। রেয়াত নেবে, রেয়াদের মাধ্যমে ফেরত নেবে যেহেতু। হ্যাঁ, তাইলে ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্স। হ্যাঁ, আচ্ছা। আর হইছে গুণগত মান খারাপ হওয়ায় সে পণ্য ফেরত দিয়েছে, এটা কোথায় যাবে? এটা আউটপুট ট্যাক্স। না, ওই যে সে তো ফেরত দিয়ে দিচ্ছে। একটু আগে আমরা বলছিলাম না, ডেবিট নোট ক্রেডিট ডিক্রিজিং নোট। অ্যাডজাস্টমেন্ট। হ্রাসকারী সমন্বয় এতে পারে। যেহেতু সে ফেরত দিয়ে দিয়েছে, এটা বৃদ্ধিকারী সমন্বয় হবে। একজনের আচ্ছা, বৃদ্ধিকারী, একজনের হ্রাসকারী। হ্যাঁ হ্যাঁ, এখন তার ক্ষেত্রে কেন বৃদ্ধিকারী হবে? এই যে দেখেন সে পণ্যটা কিনলো 92 লক্ষ টাকার, সে কিনে কি করলো? ইনপুট ট্যাক্সে দিল, মানে কি সে রেয়াত নিয়ে নিল। এখন রেয়াত নেওয়ার পরে কিন্তু সে পণ্যটা ফেরত দিয়েছে, মানে কি তার রেয়াতটা সঠিক হয় নাই। তাইলে ওই রেয়াতটা সে বৃদ্ধিকারী সমন্বয়ে দেখাই দিবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখিয়ে দিবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এই যে পণ বিশিষ্ট, হ্যাঁ 92 লক্ষ টাকা পণ। পণ মানে কি? ভ্যাট ইনক্লুসিভ, ভ্যাট সহ, মানে এই ভ্যাট হ্যাঁ সহ মূল্য। হ্যাঁ, ভ্যাট সহ মূল্য, ভ্যাট ইনক্লুসিভ। এই 92 লক্ষ টাকার মধ্যে ভ্যাট আছে। তাইলে
আদর্শ হারে বিক্রি করেছে। এখানে দেখেন ইনপুট ট্যাক্সের গ নাম্বারে আমরা কি লিখেছি, 92 লক্ষ গুণ 15/115। এরকম কেন হইল, কেউ একজন বলেন। ভ্যাট সহ। হ্যাঁ, ভ্যাট সহ বলা হয়েছে, এই জন্য এরকম হয়েছে। তারপর আরেকটা দেখেন 21.5 লক্ষ টাকা 7.5% হারে, এটাও পণ, ভ্যাট সহ, এটা ভ্যাট এই জন্য সহ। এইভাবে লেখা হয়েছে 7.5 107.5। এই গ নাম্বার তাহলে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, বিদ্যুৎ বিল বাবদ এত লক্ষ টাকা, মেশিন মেরামত ও সার্ভিসিং বাবদ এত লক্ষ টাকা পণ পরিশোধ করে। বিদ্যুৎ বিল বাবদ যেই ভ্যাট সে পরিশোধ করেছে ওইটা সে রেয়াত নিতে পারবে। সার্ভিসিং বিল বাবদ এত টাকা পরিশোধ করেছে, এটাও সে রেয়াত নিতে পারবে। তাহলে এই দুইটা কোথায় বসবে? ইনপুট ট্যাক্সে। তাহলে ইনপুট ট্যাক্সে দেখেন বিদ্যুৎ বিল বাবদ 5% এত টাকা 3,30,000। সার্ভিসিং বাবদ, সার্ভিসিং এর ক্ষেত্রে ভ্যাটের হার 10, তাহলে এত টাকা। তাহলে আমার ইনপুট ট্যাক্স আমি এবার যোগ করব। এই ইনপুট ট্যাক্সের বিষয়টা ক্লিয়ার? এই 4টা বিষয় আসছে। মোটামুটি ক্লিয়ার। এটা আর দু একবার পড়ার পরে আশা করি আরো হ্যাঁ, ভালো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এবার একটা সামারিতে যাব। আমাদের এখানে টোটাল আউটপুট ট্যাক্স, স্যার এখানে হচ্ছে এই যে ইনক্লুসিভ এর বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এখানে মোটামুটি ইনক্লুসিভ করা হয়েছে। জি তবে স্যার। ওই যে আপনারা যখন ক্রয় হিসেব খাতায় এন্ট্রি দিবেন, জি তখন তো ওই যে ক্রয়ের মধ্যে আপনারা তো ভ্যাট ছাড়া বসান, তখন ওইটা নিলে আর ইনক্লুসিভ এর হিসেবে আপনার হিসাব আর করতে হবে না আর কি। আবার হ্যাঁ, ওইটাই আপনারা 6.3-তে তো ইনক্লুসিভ ছাড়াই লেখা থাকে। জি জি তো 6.3 থেকে যখন ক্রয় খাতায় উঠাবেন, জি তখন শুধু ক্রয়টা যখন ক্যালকুলেশন করবেন, তখন আর ইনক্লুসিভ এর চিন্তা আপনাদের মাথায় আনতে হবে না। হুম, জি আচ্ছা, তাইলে এবার আমরা শুরুতেই হিসেব করলাম আউটপুট ট্যাক্স। 4 কোটি টাকার পণ্য বিক্রি করেছে, 60 লক্ষ টাকা ভ্যাট তাকে সরকারের কাছে দিতে হবে। আর আমার রেয়াত কত হয়েছে, আমি যদি সবগুলা যোগ করি, রেয়াত হবে 43,90,000 টাকা। এবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, যেই পণ্যটা আমি ফেরত দিয়েছি, এটা আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে 1,50,000 টাকা। আর ডিক্রিজিং হবে, ডিক্রিজিং হবে 11,50,000 টাকা। আচ্ছা, এবার এই শাওন ভাই বলেন, এই যে আউটপুট ট্যাক্স 60 লক্ষ টাকা, ইনপুট ট্যাক্স 43,90,000 টাকা, এই আউটপুট ট্যাক্সের সাথে ইনপুট ট্যাক্সটা কি করতে হবে, যোগ না বিয়োগ? আপনি কথা বুঝতে পারেননি ভাই, আরেকবার বলুন। আচ্ছা, আউটপুট ট্যাক্স 60 লক্ষ টাকা, ইনপুট ট্যাক্স 43,90,000 টাকা। এই আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্সটা কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। হ্যাঁ, বিয়োগ হবে। তাইলে আচ্ছা, এবার নুরুন নবী ভাই কি শুনতেছেন? নুরুন নবী ভাই, জি ভাই, শুনতেছি ভাই। আচ্ছা, এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি যোগ হবে না বিয়োগ হবে? ভাই এটা যোগ হবে ভাই। যোগ হবে। জি, ধন্যবাদ। এবার তৌহিদ ভাই বলেন, এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? স্যার মাইনাস হবে, বিয়োগ হবে। আচ্ছা, মাইনাস হবে। তাইলে যোগ বিয়োগ করে আমি সরকারকে
ওই মাসে, মানে এই প্রতিষ্ঠান সরকারকে ওই মাসে মোট নিট কর প্রদান করবে 6,10,000 টাকা। শাওন ভাই, এইবার আপনি ক্লিয়ার যে কেন রেয়াত ইনক্রিজিং ডিক্রিজিং করতে হয় করে প্রতিষ্ঠান? জি, এটা এটা তো প্রতিষ্ঠানের জন্য ভালো। হ্যাঁ, ভালো। নয়তো তাকে 60 লক্ষ টাকা পরিশোধ করতে হতো, এখন সে ইনক্রিজিং ডিক্রিজিং করে মাত্র 6,10,000 টাকা পরিশোধ করবে। ভালো, এই জন্যই আপনার প্রতিষ্ঠানগুলো এই ভালো ভালো স্যালারি দিয়ে আহ, লোকজন নিয়োগ দেয়। ভেটে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তাদের স্যালারি অন্যদের চেয়ে একটু বেশি হয়, অন্য অন্য জেনারেলদের চেয়ে একটু বেশি হয়। অনেক প্রতিষ্ঠান স্যার, অনেক প্রতিষ্ঠান মনে করে যে রেয়াত নিলে আমার মানে খুব বেশি লাভ হয় না, যার কারণে অনেক সময় ওই যে রেয়াতি হলে তো স্যার ওই সব ডকুমেন্ট গুলা 100% মেনটেন করা লাগে। ডকুমেন্ট যার মেনটেন কারণে করা লাগে, দক্ষ ভেটে দক্ষ মানে এমপ্লয়ি লাগবে। জি অনেক প্রতিষ্ঠান এটা হ্যাঁ দিতে চায় না, জি জি, অনেক রিস্ক রাখে নিতে না। চায় না, কি রিস্ক নিতে চায় না। হ্যাঁ, রিস্ক নিতে চায় না, দক্ষ রাখে না। হ্যাঁ আবার রেয়াত ঠিকভাবে নিতে না পারলে বাতিল হয়ে যায়, জরিমানা হয়। হ্যাঁ, বাতিল এই হয়ে যায়, জন্য যার কারণে অনেক হ্যাঁ প্রতিষ্ঠান রিস্ক নিতে কিন্তু চায় না স্যার, আর কি। স্যার এটা একটা বড় প্রতিষ্ঠানের জন্য তো, যদি রেয়াদ না নেয় তার জন্য তো খুবই লস, হ্যাঁ 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 যদি বড় প্রতিষ্ঠান হয়। হ্যাঁ হ্যাঁ স্যার ওই আচ্ছা, রিয়াত নিয়া এবং রিয়াত না নিয়া প্রতিষ্ঠানের ক্যালকুলেশনটা যদি একটু স্যার কাইন্ডলি যদি একটু বুঝাইতেন আর কি স্যার। এই যে না নেওয়া তো বললামই, হ্যাঁ আউটপুট হ্যাঁ, ট্যাক্স 60 লক্ষ মানে লাভ টাকা। ক্ষতি, সে- লাভ ক্ষতি কেমন কি হবে এরকম যদি একটু ক্যালকুলেশন স্যার। মনে করেন একটা প্রতিষ্ঠান ইয়া নেবে, রিয়াত নিছে, আর একটা প্রতিষ্ঠান রিয়াত নেয় নাই, এদের ক্যালকুলেশন করে লাভ ক্ষতির কতটুকু কি হবে এরকম যদি একটা হিসাব কাইন্ডলি যদি। হ্যাঁ, এটাই তো। এই যে দেখেন, আমি বলি আপনাকে, কেউ যদি রেয়াত না নেয়, সে বিক্রি করেছে 4 কোটি টাকা, 4 কোটি টাকার 15%, 60 লক্ষ টাকা। রেয়াত না নিলে তাকে 60 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। আর সে যদি রেয়াত নেয়, ভ্যাটের ডকুমেন্ট ঠিকঠাক মেনটেন করে, তাহলে তাকে ভ্যাট পরিশোধ করতে হবে 6,10,000 টাকা। মানে 60 লক্ষ আর 6 লক্ষ, এই হচ্ছে পার্থক্য। 60 লক্ষ টাকা পরিশোধ করতে হতো, এখন মানে প্রায় পরিশোধ করবে 54 লক্ষ টাকার মতো এরকম স্যার। হ্যাঁ হ্যাঁ 53,90,000 টাকা। আচ্ছা, এবার ব্যর্থতা এবং অনিয়মের ক্ষেত্রে জরিমানা, এই জরিমানার কথাটা বলা আছে ধারা 85-তে। আপনার নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তির আবেদন যদি কেউ না করে, তাহলে তার জরিমানা হচ্ছে 10,000 টাকা। একজন নিবন্ধন নিল, ভ্যাটের আওতায় সে নিবন্ধন নিল, নিবন্ধন নেওয়ার পরে সার্টিফিকেটটা, নিবন্ধন সনদপত্রটা প্রতিষ্ঠানে গেলেই দেখা যায় এমন একটা জায়গায় প্রদর্শন করে রাখতে হবে। যদি প্রদর্শন করে না রাখে, তাইলে 10,000 টাকা জরিমানা। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গেলে যারা ক্যাশ রিসিভ করে তার পিছনে দেখবেন অনেকগুলো সনদপত্র ঝুলাই রাখে। এই জন্যই ঝুলাই রাখে, কারণ যদি ঝুলিয়ে না রাখে তাহলে, বিন যদি ঝুলিয়ে না রাখে তাহলে 10,000 টাকা জরিমানা দিতে হবে। এখন বিন নেওয়ার সময় কিছু তথ্য ইনপুট দেওয়া হয়। এই তথ্যের যদি পরিবর্তন হয়, পরিবর্তন সম্পর্কে যদি কমিশনারকে অবহিত না করে, তাইলে তার জরিমানা হবে 10,000 টাকা। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি
বাতিলের আবেদন না করা, হ্যাঁ, নিবন্ধন বাতিলের আবেদন যদি না করে নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে 10,000 টাকা জরিমানা। আচ্ছা, ধারা 9-এর 5 বিধান প্রতিপালন না করলে, ধরেন ভ্যাট আইনের আওতায় 2 ধরনের নিবন্ধন আছে, একটা হচ্ছে মূসক নিবন্ধন, আরেকটা হচ্ছে টার্নওভার কর তালিকাভুক্তি। এখন সে ভ্যাট নিবন্ধনের যোগ্য না, কিন্তু টার্নওভার কর নিবন্ধনের যোগ্য। যদি সে ভ্যাট নিবন্ধন বাতিল করে দেয় টার্নওভার করের নিবন্ধন না নিয়ে, তাহলে তার 10,000 টাকা জরিমানা হবে। দাখিলপত্র যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করে, তাহলে 2,000 টাকা জরিমানা। দাখিলপত্রে উৎপাদ করের পরিমাণ অন্তর্ভুক্ত না করলে, উৎপাদ কর কি? বিক্রয়। ধরেন কেউ পণ্য বিক্রি করেছে কিন্তু দাখিলপত্রে দেখায় নাই, তাহলে কি করলো? সে সরকারকে ভ্যাট ফাঁকি দিল। তো এরকম যদি ফাঁকি দেয়, তাহলে তার কি জরিমানা হবে? ভ্যাট ফাঁকি দিলে জরিমানা কি হবে? অনুল্লিখিত উৎপাদ করের অনূন্য অর্ধেক অনূর্ধ্ব সমপরিমাণ। এটা হচ্ছে, কেউ ধরেন 1,00,000 টাকা ভ্যাট ফাঁকি দিল, যখন মূসক কর্তৃপক্ষের কাছে ধরা পড়বে যে সে 1,00,000 টাকা মূসক ফাঁকি দিয়েছে, তখন মূসক কর্তৃপক্ষ তাকে অনূন্য অর্ধেক, মানে কমপক্ষে অর্ধেক, 1,00,000 টাকার অর্ধেক 50,000 টাকা, মানে সর্বনিম্ন 50,000 টাকা জরিমানা করবে, সর্বোচ্চ 1,00,000 টাকা জরিমানা করবে। মানে অনূন্য অর্ধেক অনূর্ধ্ব সমপরিমাণ। 1,00,000 টাকার ক্ষেত্রে 50,000 অথবা 1,00,000, আর যদি 2,00,000 হয় রেশিও অনুযায়ী যাবে 1,00,000 অথবা 2,00,000, এরকম। আচ্ছা, রেয়াত বেশি গ্রহণ করলে, এই যে রেয়াত বেশি গ্রহণ মানে কি? রেয়াত পাবে না কিন্তু রেয়াত নিয়েছে, যদি এরকম কেউ করে, তাহলে তার জরিমানা হচ্ছে অনূন্য 30%, অনূর্ধ্ব 50%। আচ্ছা, এই যে তৌহিদ ভাই বলেন, অনূন্য 30%, অনূর্ধ্ব 50%, এটার মানে কি? স্যার প্রশ্নটা আবার করেন। এই যে রেয়াত বেশি গ্রহণ করলে অনূন্য 30%, অনূর্ধ্ব 50% জরিমানা হবে, এই অনূন্য 30, অনূর্ধ্ব 50, এই ওয়ার্ড দুইটার মিনিং কি, মানে কি? আর যদি রেয়াত বেশি গ্রহণ করে স্যার, অনন্য 30 বলতে সর্বনিম্ন 30%। হ্যাঁ, এটা হচ্ছে স্যার যে পরিমাণ টাকা মানে বেশি নিব ওইটার উপরে, আর অনূর্ধ্ব 50 সর্বোচ্চ 50-এর 50% আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এটাই, আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন 1,00,000 টাকা বেশি রেয়াত নিয়ে নিচ্ছে সে, তাইলে রেয়াতটা তো কাটা যাবে, সাথে আরো 30,000 টাকা তাকে জরিমানা করা হবে সর্বনিম্ন, অথবা সর্বোচ্চ 50,000 টাকা তাকে জরিমানা করা হবে। আচ্ছা, কর চালানপত্র, ডেবিট নোট, ক্রেডিট নোট, উৎসে কর কর্তন সনদপত্র প্রদান না করলে 10,000 টাকা জরিমানা। কেউ যদি হ্রাসকারী সমন্বয় বেশি নিয়ে নেয় অথবা বৃদ্ধিকারী সমন্বয় কম দেখায়, তাহলেও অনূর্ধ্ব 30, অনূন্য 30, অনূর্ধ্ব 50% জরিমানা। এই যে ভ্যাটের ডকুমেন্ট নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়, কেউ যদি ভ্যাটের ডকুমেন্ট সংরক্ষণ করে না রাখে, তাহলে 10,000 টাকা জরিমানা। তারপর হচ্ছে নির্ধারিত জামানত প্রদান না করলে 10,000 টাকা জরিমানা।
আরোপিত কর নিরূপণ ও ইচ্ছাকৃতভাবে পরিহার বা পরিহারের চেষ্টা করলে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করে তাহলে অনন্য অর্থে অনূর্ধ্ব সমপরিমাণ জরিমানা। উপকরণ উৎপাদ সহ 4.3 কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা না দেয় তাহলে 10,000 টাকা জরিমানা। অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে আইনের 51, 53, 54 ও 107-এ উল্লিখিত বিধান পরিপালন না করলে 25,000 টাকা জরিমানা। এটা হচ্ছে, আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে অব্যাহতি দুই ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে প্রথম তফসিলের মাধ্যমে, আর একটা হচ্ছে এসআরও জারির মাধ্যমে। এসআরও জারির মাধ্যমে যেসব পণ্য অথবা সেবাকে মূসক অব্যাহতি দেওয়া হয় তাদেরকে ভ্যাটের ডকুমেন্ট অবশ্যই মেনটেন করতে হবে। ভ্যাটের ডকুমেন্ট কি কি আছে? ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, 6.3, কর চালানপত্র, তারপরে হচ্ছে ডেবিট নোট, ক্রেডিট নোট, এই সব কিছু ভ্যাটের ডকুমেন্ট মেনটেন করতে হবে। যদি এসআরওর মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান এই ডকুমেন্ট গুলা সংরক্ষণ না করে তাহলে তাকে 25,000 টাকা জরিমানা করা হবে। আচ্ছা, ক্লিয়ার? লাস্ট অপশনটা সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আহ এই গেল জরিমানা। আর সুদের বিষয়টা হচ্ছে, সুদ হচ্ছে 1% করে জরিমানা হবে এবং সুদও হবে, দুইটাই হবে। সুদ হচ্ছে 1% করে, আর সর্বোচ্চ 24 মাসের সুদ আদায় করা যাবে। আচ্ছা, একটা উদাহরণ দেই। সুদ ধরেন 1% না 2%? সুদ হচ্ছে 1%। এমনি জেনারেল ক্ষেত্রে সুদ 1%। আচ্ছা, একটা উদাহরণ দেই। ধরেন একটা প্রতিষ্ঠানকে জরিমানা করা হইল, কমিশনার মহোদয় একটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। এখন এই প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত মানলো না, সে আপিল ট্রাইব্যুনালে গিয়ে আপিল করলো। তো আপিল ট্রাইব্যুনালে সে হেরে গেল, সে হাইকোর্টে আবেদন করলো, সে হাইকোর্টেও হেরে গেল। তো এখন এই মামলা চলতে চলতে তো 10 বছর হয়ে গেছে, সে কি 10 বছরের সুদ দিবে? না, এটাই আইনে ক্লিয়ার করেছে, তাকে সর্বোচ্চ 24 মাসের সুদ দিতে হবে। মামলা যত বছর ধরেই চলুক তাকে সুদ দিতে হবে সর্বোচ্চ 24 মাসের। অথবা ধরেন একটা প্রতিষ্ঠানে অডিট করা হয় না, তো 3 বছর পরে অডিট করা হইলো। তো 3 বছর পরে অডিট করলো, অডিট করার পরে দেখা গেল যে ওই যে প্রথম বছরই সে ভ্যাট ফাঁকি দিচ্ছে 1 লক্ষ টাকার। তো ওই 1 লক্ষ টাকার উপরে সে সুদ দিবে 24 মাসের, অর্থাৎ 24% সে সুদ দিবে। এই হচ্ছে সুদের হিসাব। আচ্ছা, স্যার, এবার ওই আপিল, এখন স্যার নতুন আইনে তো আপিল করার সময় জামানতের পরিমাণও কম দিছে স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ, 1%। আগে আপিল করার সময় জামানত দিতে হতো 10%, এখন সেটা কমিয়ে 1% করেছে। আর হাইকোর্টে আবেদনের সময় সব প্রতিষ্ঠানে 2%। আপিল করবে এখন তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যেটা হইতো যে 10% তো অনেক টাকা, 1 কোটি টাকা হইলে 10 লাখ টাকা। তো প্রতিষ্ঠান অনেক সময় আপিল না করে এমনি ইয়ে করতে চাইতো, দিয়ে দিতে দিয়ে দিত আর কি। এখন আপিলের সংখ্যা বাড়বে। আচ্ছা, এইখানে একটা কেস স্টাডি আছে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক।
এই যে এখানে কোনটা কোথায় যাবে, ইনপুট ট্যাক্সে যাবে না আউটপুটে যাবে না ইনক্রিজিং এ যাবে না ডিক্রিজিং এ যাবে, এগুলো হিসেব করে আপনারা নিট ভ্যাট ক্যালকুলেশন করবেন। আচ্ছা, নিট ভ্যাট ক্যালকুলেশন করার ক্ষেত্রে এখানে একটা জিনিস আপনাদের কাছে আনকমন আছে, এটা আমি বলে দেই। 18.6 ফর্মে, হ্যাঁ, এই বিষয়টার সাথে কি আপনারা কেউ পরিচিত আছেন? 18.6 ফর্ম। না না স্যার। আচ্ছা, এটা হচ্ছে বর্তমান ভ্যাট আইন, এটা চালু হয়েছে 2019 সালে। হ্যাঁ, তো 2019 সালের আগে পুরাতন ভ্যাট আইনের আওতায় কোনো প্রতিষ্ঠান যদি সরকারের কাছে টাকা পাওনা থাকে, ওই পাওনাটা হচ্ছে থাকবে 18.6 ফর্মে। বুঝতে পেরেছেন? তো সরকার আহ ধরেন একটা প্রতিষ্ঠান 2019 সালের আগে সরকারের কাছে 1 কোটি টাকা পাইতো, ওইটা ওই ওই টাকাটাই হচ্ছে 18.6 থাকবে। হুম, সরকার যেটা নিয়ম করে দিয়েছে, ওই টাকাটা সমন্বয় করার জন্য অনুমোদন নিতে হবে বিভাগীয় দপ্তর থেকে। অনুমোদন নেওয়ার পরে যে ভ্যাটটা সে সরকারকে পরিশোধ করবে, ওই ভ্যাটের 30% সে সমন্বয় করতে পারবে। ক্লিয়ার? আরেকবার বলেন, বুঝতে পারি নাই। আচ্ছা, বিষয়টা একটু এত জটিল না, আমি আর একটু সিম্পলি বলি আপনাদেরকে। ধরেন 19 সালে যখন ভ্যাট আইনটা চালু করা হইলো, তখন আগের সবকিছু তো বাদ হয়ে গেছে। আগের খাতাপত্র, আইনের যত নিয়ম কানুন ছিল সব বাদ হয়ে গেছে। এখন আগের সব বাদ হলেও প্রতিষ্ঠান সরকারের কাছে টাকা পাইতো, ওই টাকাটা তো আর বাদ দেওয়া যাবে না, তাইলে তো প্রতিষ্ঠানের উপর অন্যায় হবে, তাই না? তো ওই টাকাটা এই 18.6 থাকবে। বুঝতে পেরেছেন? মানে ওই টাকাটা থাকবে আর কি। তো তো সে এই টাকাটা সে তখন সরকার একটা সুযোগ দিয়েছে যে ঠিক আছে, এই টাকাটা যে তুমি সরকারের কাছে পাও, এই টাকাটা তুমি প্রতি মাসে মাসে সমন্বয় করে নিতে পারবা। কতটুকু সমন্বয় করতে পারবা? 30%। তোমার যে ভ্যাট আসছে, ওই ভ্যাটের 30% তুমি সমন্বয় করতে পারবা। এই সমন্বয়টাই হচ্ছে ইয়েতে থাকে 18.6 ফর্মে। মানে 18.6 ফর্মের মাধ্যমে তাকে সমন্বয়ের অনুমতি দেওয়া হয়, যে তুমি সমন্বয় করতে পারবা। এইটা হচ্ছে অনেকটা সমাপনী জেরের মতো। ক্লোজিং ব্যালেন্সে না স্যার থাকবে ওই টাকাটা সেক্ষেত্রে? এইটা তো না, ক্লোজিং ব্যালেন্সে তো আরেকটা থাকবে। আচ্ছা, আমি একটা দাখিল পত্রে এখন যাব, দাখিল পত্রে গেলে আপনারা আরেকটু বুঝবেন। আমি একটা প্রতিষ্ঠানের দাখিল পত্র এখন ওপেন করব। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের দাখিল পত্র আমি ওপেন করি। আচ্ছা, আমি একটা প্রতিষ্ঠানের দাখিল পত্র ওপেন করলাম। এই যে দেখেন, এই দাখিল পত্রের 54 নম্বরে দেখেন, রিমেইনিং ব্যালেন্স ফ্রম মূসক 18.6। রিমেইনিং ব্যালেন্স মূসক 18.6 এসডি। এই রিমেইনিং ব্যালেন্স হচ্ছে পুরাতন আইনের আওতায় প্রতিষ্ঠান সরকারের কাছে টাকা পাইতো,
বুঝতে পেরেছেন? ধরেন আপনি বলতে একটা প্রতিষ্ঠান সরকারকে বেশি টাকা দিয়ে দিল। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান যদি সরকারকে বেশি টাকা দিয়ে দেয়, তাহলে এটা এটা কি হবে? এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। এটা 52-তে থাকবে। এই যে দেখেন, এই প্রতিষ্ঠানটা সরকারের কাছে 1,27,00,000 টাকা পাবে। বুঝতে পেরেছেন? তো এখন পুরাতন আইনের আওতায় যদি এই প্রতিষ্ঠানটা এরকম কোনো টাকা সরকারের কাছে পাওনা থাকে, তাহলে এই ব্যালেন্সটা থাকবে কোথায়? এই 54-তে, মানে 18.6। আচ্ছা, আমি ওই যে উদাহরণে গেলে আপনার হয়তো আরো ক্লিয়ার হবেন। হ্যাঁ, এটা তো কঠিন কিছু না। একটা প্রতিষ্ঠান সরকারের কাছে টাকা পাইতো পুরান আইনের আওতায়, ওই টাকাটা 18.6 থাকবে। আর প্রতি মাসে 30% করে সমন্বয় করতে পারবে এই টাকাটা থেকে। আচ্ছা, এটা যে একটা কোনো ধরনের বড় প্রতিষ্ঠান। যে কোনো ধরনের অডিটের টাকাও কি সমন্বয় করতে পারবে এখান থেকে? অডিট টডিট হলে সেই টাকাও কি সমন্বয় করতে পারবে, না শুধু মান্থলি যে ভ্যাটটা দেয় এই ভ্যাটটা ইয়া করতে পারবে, শুধু সমন্বয় করতে পারবে? সবকিছুই তো আপনি দাখিল পত্রে তো আর অডিটের টাকা আলাদা ভাবে না, না না না। সব বুঝতে একসাথেই পারছি। না, সবকিছু তো হুম হুম। দাখিল পত্রের মাধ্যমেই। জি স্যার, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা প্রতিষ্ঠানের দাখিলপত্র আপনাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, তো প্রতিষ্ঠানের দাখিলপত্রটা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে ধরেন সিলমুন পাইপ এন্ড ফিটিংস। তাইলে সে তার ক্রয়ের তথ্য কোথায় দেখিয়েছে? স্ট্যান্ডার্ড রেটেড গুডস এন্ড সার্ভিস। সে পণ্য বিক্রি করেছে 3,27,04,784 টাকার। তো এইটা বাবদ তার ভ্যাট হচ্ছে এটা। হ্যাঁ, সেই স্ট্যান্ডার্ড রেটের পণ্য তৈরি করে, এই জন্য সে শুধু 4 ফিল আপ করেছে। আচ্ছা, এবার তার ক্রয় পারচেজ ইনপুট ট্যাক্স স্ট্যান্ডার্ড রেটেড গুডস এন্ড সার্ভিস, লোকাল পারচেজ, সে লোকাল থেকে কিনছে এত টাকা, ভ্যাট এত টাকা। দাখিলপত্রের একটা সুবিধা হচ্ছে, অনলাইন দাখিলপত্রের আপনি শুধু ঠিক জায়গায় এন্ট্রি দিবেন, ক্যালকুলেশন আপনার করতে হবে না, সফটওয়্যারই ক্যালকুলেশন করে নিবে। তাইলে সে লোকাল পারচেজ এত টাকা করেছে, এত টাকা। এর মানে কি? তাহলে আপনারা আপনাদের ক্রয় হিসাব থেকে এক মাসে মোট কত টাকার ক্রয়, ওইটা বের করে নিতে হবে। বের করে একটা সাবফর্ম ফিল আপ করলে এখানে চলে আসবে। তো আমি যখন অনলাইনে আপনাদেরকে একদম সরাসরি রিটার্ন কিভাবে ফিল আপ করতে হয় দেখাবো, তখন আপনারা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এবার গুডস এন্ড সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ সে ধরেন 7.5 অথবা অন্য কোনো টাইপের ক্রয় সে করেছে, লোকাল পারচেজ, এটা সে 16-তে দেখাইছে। তাইলে সে মোট রেয়াত পাবে হচ্ছে 39,32,588 টাকা। এবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তার কোনো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নাই, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তার কোনো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নাই। তাইলে নেট পেয়েবল, ওই যে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে সে সরকারকে নেট ভ্যাট দিবে 9,73,129 টাকা। এখন তার ক্লোজিং ব্যালেন্স ছিল নেট পেয়েবল ভ্যাট আফটার অ্যাডজাস্টমেন্ট। স্যার এখানে যদি মাইনাস দেখায় স্যার, হ্যাঁ, তাহলে কি মাইনাস মানে হচ্ছে সে প্রতিষ্ঠানের কাছে পাবে। মানে আমি সরকারের মানে আমার প্রতিষ্ঠান সরকারের কাছে পাবে? হ্যাঁ, প্রতিষ্ঠান সরকারের কাছে পাবে। জি জি বুঝতে পেরেছেন? জি তাইলে স্যার। প্রতিষ্ঠান সরকারের কাছে কত টাকা পাবে? 1,17,88,771 টাকা পাবে। স্যার এখানে হচ্ছে 34 35 দুইটাই যদি মাইনাস দেখাই, আপনার এখানে
আপনার এখানে দেখলাম 34-এ মাইনাস নাই। 34 মাইনাস দেখানো মানে কি, মাস শেষে প্রতিষ্ঠান সরকারের কাছে পাবে। মানে এই দুইটাই একই, যে 34-এ মাইনাস এবং 35-এ মাইনাস থাকলে আমরা সরকারের কাছে পাবো। হ্যাঁ, সরকারের কাছে পাবে। অর্থাৎ স্যার আমি যদি বলি পার্ট আচ্ছা, 7। আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে 52 আর 56 কি আছে? 52 কি ক্লোজিং ব্যালেন্স 1,27,61,900। আপনি এইটা কোন মাসের রিটার্ন? এটা হচ্ছে এটা এপ্রিলে এটা স্যার। হচ্ছে এপ্রিলের রিটার্ন। হ্যাঁ, এপ্রিলের রিটার্নে একটা প্রতিষ্ঠান সরকারের কাছে 1,27,61,900 টাকা পায়। ঠিক আছে, এবার মে মাসে ধরেন তার প্রদেয় হইল, মে মাসে প্রতিষ্ঠানের প্রদেয় হইল 10 লক্ষ টাকা, ধরেন 10 লক্ষ টাকা। তখন মে মাসে কি হবে, এই 1,27,61,900 থেকে 10 লাখ মাইনাস হয়ে যেটা থাকবে এইটা বসবে 35-এ। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন ধরেন এই প্রতিষ্ঠান সরকারের কাছে পায়, তারপরেও সে 1 লক্ষ টাকা ট্রেজারি জমা দিয়েছে। এই যে 1 লক্ষ ট্রেজারি জমা দিয়েছে, তাহলে কি হবে, প্রতিষ্ঠান সরকারের কাছে কত পাইতো? 1,17,88,171। আচ্ছা, এটা সব মিলিয়ে হিসাব করছে। এই যে দেখেন, নেট পেয়েবল ভ্যাট ফর ট্রেজারি ডিপোজিট, মানে এই যে সে 1 লক্ষ জমা দিল, এইটা সহ সে সরকারের কাছে পাবে 1,17,88,771। স্যার এই যে আমি 50, স্যার আমি তো সরকারের কাছে টাকা পাচ্ছি, আবার আমি যদি এই এখানে যে আপনার ট্রেজারি জমা দিয়েছে যদি না দেয় তাহলে আচ্ছা, কোনো অনেক সময় না না দিলে সমস্যা নাই, কিন্তু ওই যে ভ্যাট অফিস থেকে একটা প্রেসার থাকে, জমা দিতে হবে। আচ্ছা। এই জন্য প্রতিষ্ঠান জমা দেয়, সরকারের কাছে পাওনা মানে হইলেও জমা দেয়। অনেক সময় নেগেটিভ হয়ে যায়, যার কারণে নেগেটিভ হয়ে গেলে সেই ক্ষেত্রে ইয়ে করে আর কি। এই তো, হ্যাঁ, এখানে একটা ডিফারেন্স আছে। মানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, প্রতিষ্ঠান ভ্যাট অফিস যখন প্রতিষ্ঠানকে বলে তখন প্রতিষ্ঠান জমা দিয়ে দেয়, পাওনা থাকলেও সে জমা দিয়ে দেয়। কারণ দেখা গেল ভ্যাট অফিস হিসেব করে জমা, গত বছর কত সে ব্যাংকে ডিপোজিট করেছে, এই বছর কত সে ব্যাংকে ডিপোজিট করেছে। তো যদি গত বছরের চেয়ে এই বছর কম হয়, কম হইতে দেয় না ভ্যাট অফিস, কারণ কম মানে হচ্ছে নেগেটিভ লিস্ট। তো নেগেটিভ লিস্টের প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট অফিস টেক কেয়ার করে ভালো করে। হ্যাঁ, তো এরকম যখন ভ্যাট অফিস থেকে প্রেসার আসে তখন প্রতিষ্ঠান জমা দিয়ে দেয়। এরকম জমা দিতে দিতে এই প্রতিষ্ঠানের ব্যালেন্স 1,17,1,17,00,000 হয়ে গেছে আর কি। এখন লাস্টে দেখেন, এরকম হয়ে গেলে আমার প্রশ্ন সেটা এই যে হচ্ছে আমার রিফান্ডের গত অপশন আছে। হ্যালো, হ্যাঁ, আমার শাওন একটা ভাই প্রশ্ন কিছু ছিল। বলতে চাচ্ছিলেন? এখন গত বছর আমার ব্যবসা ভালো ছিল, এখন এই বছর যদি আমার ব্যবসা ভালো স্বাভাবিক না যাইতে পারে, আর এই ক্ষেত্রে কি ভ্যাট অফিস প্রেসার দিয়ে টাকাটা নেওয়া এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। তো ব্যবসা তো নাও থাকতে পারে, ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এটা ম্যাটার না। তবে এই নেগেটিভ প্রতিষ্ঠানগুলো আসলেই কি তার ব্যবসা খারাপ যাচ্ছে, না আপনার সে আসলে ভ্যাট ফাঁকি দিচ্ছে, এই বিষয়গুলো বেশি করে তদারকি করে আর কি। তো তদারকি করতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আলোচনার প্রেক্ষিতেই তো প্রতিষ্ঠান জমা দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার জমতে জমতে অনেক হয়ে গেল, তখন সে এই যে রিফান্ড নিতে পারবে। এই যে দেখেন, পার্ট 11-এ রিফান্ড আছে। I am interested to get refund of my closing balance. ইয়েসে দিলে এটা প্রসেস হবে, নোতে দিলে না।
ক্লোজিং ব্যালেন্স থেকে রিফান্ড নিতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্স, এই যে 52তে যেটা। আচ্ছা, এখানে আরেকটু আপনারা ক্যালকুলেশন করতে পারেন। এই যে 52তে যে ব্যালেন্সটা শো করতেছে 1,27,61,900, এটা আপনারা একটু লেখেন। লিখেছেন? জি। আচ্ছা, 52টা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অফ লাস্ট ট্যাক্স পিরিয়ড, মানে গত মাসে এই টাকাটা প্রতিষ্ঠান সরকারের কাছে পাইতো। ক্লিয়ার? এবার আসেন, এইটা হচ্ছে নেট পেয়েবল ভ্যাট 34। এবার এই 34 মাইনাস করেন, কত হয়? 11,78,08,771 কত? 78 লক্ষ হবে কেন? 1,17,00,000 মতো হবে স্যার, 1,17,00,000। 1,17,88,000 1,17,88,771 হয়েছে? জি। কত হয়েছে? এত হয়েছে? হ্যাঁ রাতুল ভাই, স্যার কত হয়েছে? 1,17,88,771 মিলছে স্যার এইটার সাথে। 36 আর 50 নাম্বার তার একই থাকবে, তাই না স্যার? হ্যাঁ 36 নাম্বার কলমটা আর 50 নাম্বার কলমে একই ইয়া থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স থাকবে। না 36 তো সাপ্লিমেন্টারি ডিউটি। 35 সরি 35 আর 50। 35 স্যার, 35। হ্যাঁ হ্যাঁ 35। স্যার আমরা এখানে 52টা যেটা বসাচ্ছি, অর্থাৎ গত মাসের আমাদের 65 নাম্বার কলামে এটা বসাইতে হবে না, এটা অটোমেটিক চলে আসবে। স্যার 52 তো হাতে বসানো লাগে স্যার। হ্যাঁ স্যার 52 তো আমার হাতে বসানো লাগে। না 52 হাতে বসাইতে হয়? না, এটা অটোমেটিকলি চলে আসে এখন, এটা হাতে বসানো লাগে না। লিঙ্ক করে না আর কি, লিঙ্ক করতে হবে, বুঝছেন? লিঙ্ক করলে গত মাসের ক্লোজিং অটোমেটিক হয়ে যাবে। এটা তো হ্যাঁ, অটোমেটিকই automatic চলে চলে আসার আসে। কথা। এই অটোমেটিকই চলে আসে ভাই, এটা হাতে লিখতে হয় না। 9.1 এ এখন হাতে লেখা লাগে না, অটোমেটিক চলে আসে। হ্যাঁ, এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা এই যে দেখেন, তাহলে 1,17,88,771, এটা হচ্ছে তার ডিপোজিট করতে হবে, যেহেতু মাইনাস সে সরকারের কাছে পায়। কিন্তু তারপরেও সে কি করলো, 1 লক্ষ টাকা জমা দিল, তাইলে তার ক্লোজিং ব্যালেন্স কত হবে? তার ওই 1,17,00,000 সাথে যোগ হবে স্যার 1 লাখ। হ্যাঁ, এই যে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 65-তে, 1,18,88,771। এই 65 আগামী বছর গিয়ে, সরি আগামী মাসে গিয়ে এই যে 52তে চলে যাবে। আচ্ছা, এখন এই দাখিলপত্র তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। এই ক্ষেত্রে আমাকে হেল্প করেছিল হচ্ছে আপনাদেরই একজন, সে তো এখন ক্লাস করছে না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মানে সে একটা প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে হেল্প করেছিল, তখন আমি দেখাই দিয়েছিলাম আর কি আপনাদেরকে, ওই যে 4.3। তো এরকম একটা প্রতিষ্ঠানের আইডি পাসওয়ার্ড লাগবে আমার, আমি যখন আপনাদেরকে দাখিলপত্র দেখাবো।
তাহলে স্যার অন্য ক্লাসে দেখাইলে ভালো হয় না তাহলে স্যার? হ্যাঁ, আজকে তো আর দেখাবো না, অন্য ক্লাসে। এখানে আরেকটা প্রবলেম আছে, যদি দেখা গেল যে সে এই মাসে দাখিলপত্র জমা দিয়ে দিয়েছে, তাহলে তো আর আমি সরাসরি আপনাদেরকে দেখাইতে পারছি না। এক্ষেত্রে ক্লাসগুলো হয়তো আগামী মাসে নিব আর কি। আমি লাস্ট 2টা ক্লাস আপনাদেরকে দাখিলপত্র দেখাবো তো, স্যার তাইলে লাস্ট। দাখিলপত্রটা স্যার একটু ভালো করে দেখাবেন স্যার, একটা ক্লিয়ার দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি যে হয়তো আগামী মাসে 2টা ক্লাস নিতে হবে, যে একদম দাখিলপত্র অনলাইনে কিভাবে ফিল আপ করতে হয় ওইটা দেখাবো। এই তো, তাইলে আপনারা যেটা করবেন হোমওয়ার্ক, আমি যেটা দিলাম, হ্যাঁ, এই যে আমার লেকচার শিটের সবার শেষে যেটা আছে, এটা আপনারা অবশ্যই বাসায় নিজে নিজে ট্রাই করবেন সবাই। এটা আপনারা এই শুধু আপনাদের, হ্যাঁ, প্রতিষ্ঠান যদি ছোট প্রতিষ্ঠান হয়, ইউজার আইডি পাসওয়ার্ড দিলে কি হবে? দেখাচ্ছে এমনি ছোটখাটো প্রতিষ্ঠান। হবে হবে, আমি তো আর সাবমিট দিব না, আমি তো এন্ট্রি দিব। জি জি, তাহলে তাহলে আপনি যখন ক্লাস নেবেন আমাকে ইনফর্ম করলে আমি আপনাকে একটা প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে তাহলে। তো কোনো প্রশ্ন আছে কিনা আজকের ক্লাসের উপরে কারো? এর ক্লাসটা অন্যান্য ক্লাসের তুলনায় আমার কাছে একটু সহজই মনে হয়েছে। সহজ, হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে সহজ করার চেষ্টা করেছি। আর গত ক্লাসে যেটা হয়েছে, রেয়াত আসলেই কঠিন। রেয়াত নিয়ে গত ক্লাসটা নিয়েছিলাম তো, এখন স্যার রেয়াত আপনাদের রেয়াত ক্লাসটা স্যার একদিনটা লেয়ার একটু বুঝাবেন। স্যার এখন, স্যার হ্যাঁ, রেয়াত রেয়াদের বিষয়টা ক্লাসটা মাথায় নিতে গেলে স্যার রেয়াদের এক ক্লাসটা ক্লাসে সব হবে মাথার না। উপর দিয়ে গেছে স্যার। রেয়াত তো আমরা নিজেরাই, আমরা যারা কাজ করি, মানে মাসের পর মাস বারবার পরে তারপরে ক্লিয়ার হইতে হয়েছে। তো সেইখানে একটা ক্লাসে তো আপনারা বোঝা সম্ভব না, বুঝতে পেরেছেন? জি স্যার। রেয়াত বিষয় অনেক জটিল। আচ্ছা, যাই হোক, দাখিলপত্রের মেইন থিওরি স্যার রেয়াত। রেয়াত না থাকলে তো হ্যাঁ, রেয়াত, দাখিলপত্রের কোনো ঝামেলাই নাই স্যার। না না, কোনো ঝামেলাই নেই। আর হচ্ছে, আমরা যারা ভ্যাটে আছি, আমরা মূলত যারা রেয়াত নেয় তাদের নিয়েই কাজ করি। যারা রেয়াত নেয় না তাদের নিয়ে তো কাজ করার কিছু নাই। জি জি। আর তাদের নিয়ে যারা কাজ করি বলতে তাদের বিষয়গুলো আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করি। স্যার যে প্রতিষ্ঠান রেয়াদ নেয় না তাদের এত হচ্ছে ম্যান পাওয়ারও তো লাগে না। না না না, উম, বড় বড় প্রতিষ্ঠানে তো অনেক টাকা রেয়াদ পায়, অনেক। যদি সেগুলা না নেয় তাহলে তো হ্যাঁ, এই যে যেমন এই প্রতিষ্ঠান 1 কোটি টাকা সরকারের কাছে পায়, ওরা মেনটেন করেছে বলেই তো পাচ্ছে। জি জি যদি যদি বিক্রি বাবদ দিয়ে দিত, তাইলে তো ওই 1-1.5 কোটি টাকা সে সরকারকে দিয়ে দিতে হতো। জি। এই হচ্ছে বিষয় আর কি। এগুলা কি আপনারা চেক করে দেখেন যে আসলে রেয়াদের যে রেয়াদ দিচ্ছে এগুলা সঠিক পন্থায় আছে কিনা, বা সে আসলেই আপনার রেয়াদ যে নিচ্ছে সে সঠিক ডকুমেন্ট এগুলো মেনটেন করছে কিনা, আর আরে কি চেক দেন? চেক তো, ধরেন নরমালি কি হয়, সে দাখিলপত্র জমা দিয়ে যায়। এখন দাখিলপত্র জমা দেওয়ার পরে ওইভাবে আসলে চেকিং সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে করা সম্ভব হয় না। তবে যেহেতু প্রতিষ্ঠান 5 বছর ডকুমেন্ট গুলো সংরক্ষণ করে রাখতে হয়, প্রতিষ্ঠানের অডিট তো অবশ্যই হবে। তো অডিটে এই ব্যাপারগুলো দেখা হয়।